এবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সেদিনই বাংলাদেশকে নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন এবং সর্বশেষ তিনি এবার হঠাৎ করেই নতুন পদক্ষেপ নিলেন ডোনাল্ড ট্রাম্প। কপাল খুলে গেল শেখ হাসিনার। ক্ষমতা হারাচ্ছেন ডক্টর ইউনূস। প্রভাব পড়ে রাজনীতিতেও। হঠাৎ করে কেন এমন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প, যেটা নিয়ে সারা বিশ্ব ইতিমধ্যেই তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে। যুগপৎভাবে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বড় কিছু করতে পারে। বিএনপি এরকম একটা পরিকল্পনা বিএনপি নিজেরাই ফাঁস করে দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কিছু একটা চলছে এমন খবর কিন্তু আগেই চাউর হয়েছিল। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশ ছেড়ে যখন আফ্রিকাতে গেলেন, তখন এই বিষয়টা আরো বেশি করে জোরালো তৈরি হয়েছে যে সেনাপ্রধানকে সরিয়ে এবং তার জায়গায় দুই শীর্ষ কর্তাকে বসানো হবে, এমনটাই খবর উঠে আসছে। আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না। দেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে। আমাদের সবার মধ্যে নিশ্চিতভাবে একটি প্রশ্ন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত কি করতে চাইছে, শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভারত কতটুকু কি করতে প্রস্তুত। কিন্তু শেখ হাসিনা তার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অডিওতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটা বিষয় একটু জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে কোথাও কি ভয় পাচ্ছেন শেখ হাসিনাকে? কারণ তার বিভিন্ন বক্তব্যগুলো ইতিমধ্যে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, সেটাকে কি কোনোভাবে ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? আকাশ অন্ধকার, ভারী হয়ে আসছে অন্ধকার। দিল্লির আকাশের অন্ধকার এখন হাসিনার মাথার উপরে যে কোনো সময় ঝড় বয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটি প্রশ্ন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত কি করতে চাইছে, শেখ হাসিনার পুনর্বাসনের জন্য ভারত কতটুকু কি করতে প্রস্তুত। তবে কতটুকু কি করতে প্রস্তুত এটা তাদের সরাসরি কোনো মন্তব্যে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি, সরাসরি মন্তব্যের মধ্যে অন্তত। কিন্তু শেখ হাসিনা তার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অডিওতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা তো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, তিনি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়বেন। কিভাবে ঢুকে পড়বেন? ভারতের সহযোগিতা ছাড়া কোনোভাবে কি সম্ভব? অথবা তিনি যে আদৌ ঢুকতে পারবেন সেটি নিয়েও প্রশ্ন থাকতে পারে। কিন্তু ভারতকে চুপচাপ বসে আছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়া? শুধু প্রথমে এটুকু ইঙ্গিত দিয়ে রাখি, তার সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এমন দুজন ব্যক্তি, তা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও হতেও পারে। প্রথমে যদি আমরা এটুকু ধরে নিই যে তিনি তো ভারতের রাজনৈতিক আশ্রয় এখনো পাননি, তিনি অতিথি হিসেবে রয়েছেন। এবং ভারত সরকার এটুকু রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন। ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত জায়গা থেকে বলছেন, ভারত এখানে কিছু করার নেই। তিনি মোবাইল ডিভাইস ইউজ করে অডিও বার্তায় অন্তত তিনি যুক্ত হতে পারছেন বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগের, কিন্তু ভিজুয়াল পারছেন না, এটা সত্য কথা। কিন্তু এটুকুই কি সব শেষ হয়ে যাচ্ছে? পিনাকরঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, বিজেপি সরকারের থিঙ্ক ট্যাঙ্ক, তিনি বলছেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দিবে না, স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। এবং শুধু পিনাকরঞ্জন চক্রবর্তী নন,
বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা পর্যন্ত তারা শেখ হাসিনাকে ভারতের বন্ধু ভাবেন এবং শেখ হাসিনা ছাড়া ভারতের কৌশলগত স্বার্থ সেটি বাংলাদেশ বা এই অঞ্চলে আর কোনোভাবে সম্ভব নয়, এটিও তারা বুঝিয়ে দিয়েছে। তাহলে এখন কি করছে? শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন? তার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি নিজেও দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর। তার মায়ের সঙ্গে দেখা করেছেন, এটুকু আমরা জানি। কিন্তু একই ছাদের নিচে থাকতে পারছেন না। কেন থাকতে পারছেন না? তিনি তার নিজের দেশ থেকে, শেখ হাসিনা তার নিজের দেশ থেকে পালিয়ে যাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি হিসেবে সাইমা ওয়াজেদ পুতুলকে তো একসঙ্গে থাকতে দিতে পারে না। খুব স্বাভাবিক কিছু অবস্থা থাকেই। এবং আর কাদের সঙ্গে তিনি বৈঠক করছেন সে বিষয়ে অনেকটাই ধারণা দিচ্ছেন দিল্লির অন্যতম কূটনীতিবিদ, সিনিয়র একজন কূটনীতিবিদ, যিনি পেশায় একজন সাংবাদিকও বটে, নয়নিমা বসু। তিনি বিবিসিকে বলছেন, নিশ্চিত নিরাপত্তায় মরে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে। তিনি বলছেন, শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাউন্স দেওয়া হয়েছে। এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন, অর্থাৎ শেখ হাসিনা চুপ করে বসে নেই। তার রাজনৈতিক পুনর্বাসনের জন্য, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারত কি চুপ করে আছে? সেই প্রশ্ন তিনি দিচ্ছেন যে ভারত সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু আমরা এটা দেখছি যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ইউজ করে, সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে তিনি তার বিভিন্ন ধরনের বার্তা পৌঁছে দিচ্ছেন। সেই এক্স হ্যান্ডেল হোক কিংবা ফেসবুক হোক, যেভাবেই হোক তিনি তার বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তার সাপোর্টারদের উদ্দেশ্যে। এবং তিনি বলছেন, নয়নিমা বসু, উনাকে এখানে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুব কম সংখ্যক লোক ওনার সঙ্গে দেখা করতে যান। এবং এটাও জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, ওনারা দুজনেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি কিন্তু বলেন দেখা করেছেন, একবার বা দুইবার দেখা করেন। তার মানে নিয়মিতই হয়তো অথবা মাঝে মধ্যেই দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু কখন করেন? গুরুত্বপূর্ণ কোনো পলিটিক্যাল ইস্যু থাকলে সে কথা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ কম হোক বেশি হোক, প্রয়োজন মনে করলেই তার সঙ্গে বৈঠকগুলো হচ্ছে। আমরা কি ধরে নিতে পারি তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারত চেষ্টা করছে? এমনটাই তো। নইলে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখা হচ্ছে, এ পর্যন্তই শেষ। তার নিরাপত্তার প্রয়োজন এ পর্যন্ত শেষ। তাকে বন্ধু মনে করা হয়, তিনি ওখানে থাকছেন, নিরাপত্তা দেওয়া হচ্ছে, এ পর্যন্ত শেষ। কিন্তু অজিত দোভাল, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুতে দেখা করছেন, কথা বলছেন, বিষয়টা একেবারে হালকাভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে শ্রী রাধা দত্ত, ভারতের অভিজিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের, তিনি বলছেন শেখ হাসিনা পুনর্বাসন বা আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের জন্য খুবই মুশকিল একটা ব্যাপার। শেখ হাসিনা যতদিন থাকতে পারেন সেটি কারোর ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই, কিন্তু রিহ্যাবিলিটেশনের একটা কথা উঠছে। তিনি বলছেন যে আমরা জানি না ভারত সরকার কি ভাবছে। আওয়ামী লীগের সেরকম একটা চেষ্টা থাকতেই পারে, আওয়ামী লীগ তো করবেই, তারা রাজনৈতিক পুনর্বাসন করতে চাইবে, তারা ঘুরে দাঁড়াতে চাইবে, শেখ হাসিনা দেশে নিতে চাইবে, সবই স্বাভাবিক, সেটা তুমি বলছেন। কিন্তু ভারত কতটা তার পলিসির দিক থেকে এগিয়ে যাবে? ভারত এগোচ্ছে, যতক্ষণ যাওয়া সম্ভব ভারত এগিয়ে যাবে, এটি আমার কথা। আমি বারবার বলি, ভারতের সঙ্গে বাংলাদেশের যে প্রায় 4,500 বেশি কিলোমিটারের যে সীমান্ত, সেটি অরক্ষিত রেখে ভারত কখনো চুপ করে বসে থাকবে, অথবা সেটিকে সুরক্ষিত রাখতেই ভারত এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিকল্প কাউকে পাচ্ছে না। এখন যে কথাগুলো উঠছে, শেখ হাসিনা দেশের মধ্যে ফিরবেন, কিভাবে ফিরবেন, কোন প্রক্রিয়া ফিরবেন, তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন, নাকি শুধু রাজনীতি করতেই ফিরবেন, নাকি জেলে যাওয়ার জন্য ঢুকবেন? যতই দিন গড়াচ্ছে, 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল, সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই 5ই আগস্টে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন, ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন, এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। আমরা ঠিক 4ই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা 3 আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা, তারা সিনিয়রদের অনেক অর্ডার অন্যায্য সেটা মানতে নারাজ পোষণ করছিলেন, যে না, আমরা জনগণের বুকে গুলি চালাবো না, কারণ এই আন্দোলনকে দমন করার জন্য
সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। ইভেন 4ই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থা ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল। সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে। নির্দেশনা এমনও ছিল, ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন। কিন্তু হঠাৎ করেই 4ই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল। এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা, সেটা কেন? শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্ষান্ত হয়েছিলেন? এর বাহিরে কোনো চাপ ছিল? জি, চাপ ছিল। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমনের পথে গেলে, মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা, তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন। কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান, সুযোগ সুবিধা পান। ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান। সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায়, এটা একদম স্পষ্ট। সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই, তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে। প্রথমত জনগণ, এটা 100% যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করা। কিন্তু কোন রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করতে জনগণের পক্ষে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল, ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না, এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। তারপরেও সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে, অনেক কিছু আমরা শুনি, বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন। কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রতিবেদন দেখার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে জাতিসংঘকে হাত করে ফেলছিল ডক্টর ইউনূস। এখন জাতিসংঘকে কি হাত করা সম্ভব? এটা একটা বিরাট প্রশ্ন। তবে মানবাধিকার ইস্যুতে ইউনূস সরকারকে কিন্তু ছাড় দিচ্ছে না এই যিনি হাই কমিশনার আছেন তিনি বলছেন যে এখনো বাংলাদেশে ব্যাপক আইন শৃঙ্খলা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যা হচ্ছে সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আর কিছু না, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তাকে আপনার ওয়ার্কার কালকে জুম্মার নামাজের পরেই ভারত থেকে ফিরিয়ে আনতেছে বাংলাদেশে। এই কথাটা আসলে কতটুকু সত্য, আসুন আমরা ডিরেক্ট এই পয়েন্টে যাই। অন্যদিকে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য অত্যন্ত স্পেশাল। সবাইকে বলবো যে ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমাদের বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং অন্তর্বর্তীকালের সরকারের সতীর্থরা তারা এই কথাটি বলতেছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি 3 দিনের সফরে আফ্রিকা যান। আমাদের বাংলাদেশে যেমন আপনার রাজধানী ঢাকা, তেমনিতে আফ্রিকার রাজধানী হচ্ছে আপনার বাঙ্গিপাড়া, কি এমন একটা নাম। যাই হোক, তিনি 3 দিনের সফরে সেখানে যান কোন একটা কাজে। এখন তারা বলতে কারা, পিনাকি, ইলিয়াস কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু আপনার মাস্টার মাইন্ড আছে, তারা বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বা আওয়ামী লীগের অনেক জনগণ আপনার তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য কোটি কোটি জনগণ
প্রস্তুত হচ্ছে। এদেরকে আটকাতে হলে আমাদেরকে বড় একটি আন্দোলন করে বা বড় একটি ছাত্র সমাবেশ করে এদেরকে প্রতিরোধ করতে হবে, যাতে কোনোভাবেই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কোনোভাবেই যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে না পারে। এই কথাটা আসলে কতটুকু সত্য বলেন তো? এই কথাটা আসলে কতটুকু সত্য? আমি দেখতেছি যে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া, বিশেষভাবে আপনার এই ইনাকি পিনাকি বা যে সমস্ত জঙ্গিবাদী আছে, তারা আপনার এই কথাটা অনেক গুরুত্ব সহকারে বলতেছে যে সেনা প্রধান হঠাৎ করে তিনি আফ্রিকা 3 দিনের জন্য ভ্রমণ করলেন, যেখানে ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত শেখ হাসিনাকে বাংলাদেশে হুট করে ফেরাবে বলে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে এমন টাইমে সেনা প্রধানের সফরটা কি আসলেই সন্দেহজনক, কিংবা এই বৈষম্য বিরোধী বা জঙ্গিবাদী যারা আছে এদের শরীরে কাল ঘাম ছুটে গেল? আসুন এই বিষয়ে কথা বলি। সবার আগে আমি বলবো যে এটা একটা ডাহা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? এটি হচ্ছে এরা বলতে কারা? এই বৈষম্য বিরোধীরা বা আপনার এই পিনাকি বা দেশ বিরোধী যারা করতেছে তারা। কেন ছড়াচ্ছে? কারণ এই কথাটা যখন নাকি ছড়াবে তখন আওয়ামী লীগের আপনার বেশ কিছু নেতা কর্মীরা তারা কি আপনার রাস্তায় নামবে এবং তাদেরকে গ্রেফতার করবে। কে গ্রেফতার করবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে তারা। আওয়ামী লীগকে ধরার একটা মাস্টার প্ল্যান, যে এই ধরনের একটা কথা যদি সমন্বয়কারীরা ছড়ায় কিংবা এই ইনাকি পিনাকি ইলিয়াস এরা যদি ছড়ায়, তাহলে আপনার আওয়ামী লীগের জনগণ তো খুব বা দেশের মানুষ তো খুব ভালোভাবে এটা বিশ্বাস করবে, এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা, জনগণ যারা নাকি পলাতক আছে, বিশেষ করে নেতাকর্মীরা, তারা যাতে গর্ত থেকে বের হয়ে আসে, এটার জন্যই তারা এই ধরনের একটা টুপ দেয়। তো আমি বলতে চাই যে ভাই, এটা ডাহা মিথ্যা কথা, এই কথায় কেউ কান দিবেন না প্লিজ। আর কেউ মাঠে ঘাটে নাইমা যায়েন না। শেখ হাসিনা কালকে দেশে আসতেছে না, যদি আসে আর যাই হোক আমার আগে ইনশাল্লাহ আশা করি আপনারা জানতে পারবেন, কিংবা আমি যদি জানতে পারি আপনাদের আগে, আশা করি আপনাদের আগেই জানতে পারবো। লিগ্যাল ইনফরমেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু কালকে দেশে আসতেছে না, এটা 100% সত্যি কথা। বর্তমান বাংলাদেশের চারদিকে এই কথাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমি সবার উদ্দেশ্যে এত রাত করে আপনাদের সাবধান করার জন্য আসলে এই ভিডিওটি করা, যে ভাই আপনারা কেউ আবেগের বশে এসা কোনো আপনার ওই ইনাকির পিনাকির কিংবা ওই ধরনের এভিডেন্স দিয়ে কথা বলবো যে কালকে ওয়াকারের সাথে দেশে আসতেছে, ডাহা মিথ্যা কথা ভাই, ঠিক আছে? কেউ আবার মাঠে ঘাটে নাইমা যায় না, পরে কিন্তু বিপদে পড়বেন। তাই আমি একটা কথাই বলবো যে এই ভিডিওটি সবার কাছে সতর্ক বার্তা হিসাবে পৌঁছাই দেন, আশা করি আপনাদের উপকারে আসবে। যাই হোক, এই জঙ্গিবাদীদের এই টুপ আমরা সফল হতে দেব না, এদের এই মনের আশা আমরা কখনোই সফল হতে দেব না ইনশাল্লাহ। তাই বলবো কেউ মিথ্যা কথায় কান দিবেন না, বিশেষ করে এই ধরনের জঙ্গিবাদীদের কথায়। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন, আর এর সাথে আপনারা নিজেরাও সাবধানতার অবলম্বন করেন। গেল কয়েকদিন আগে ছাত্রদের যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ করেছে, এই দলটির একদম কি পয়েন্টে যিনি বসে আছেন, নাহিদ। জুলাই অভ্যুত্থান থেকে উপদেষ্টা থেকে সরাসরি একদিন পরেই তিনি দলটির প্রধান, মানে প্রধান পদেই তার লাইফের এই সময়টা অতিবাহিত হচ্ছে। গতকালকে একটা টক শোতে বিএনপির একজন ঊর্ধ্বতন নেতার একটা বক্তব্য শুনছিলাম। কোথাও না কোথাও আমার বিশ্বাস হালকা হালকা হচ্ছে যে আসলে কি বিষয়টা এরকম। কেউ কেউ বলছেন যে একটা পরিকল্পনা করে পদত্যাগ করেছেন আপনার নাহিদ। তো পরিকল্পনা দলটির প্রধান হিসেবে দায়িত্ব না, শুধু তা না, নির্বাচন যেন এই বছর হতে না পারে, মাঠ পর্যায়ে রাজনৈতিক দল গঠন করে সেটাকে সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড় করানোর একটা পরিকল্পনা আছে বলে বিএনপি মনে করছে। এই মুহূর্তে ছাত্রদের এই নতুন দলটি বা তাদের নেতারা এমন এমন বক্তব্য দিচ্ছেন, কারো কারো বক্তব্য একদম ফ্যাসিস্ট আকারে চলে যাচ্ছে, মুখে আনতে দিব না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। যাই হোক, এখন এই ধূপে টিকবে না, সার্জিস যে বক্তব্য দিচ্ছে এটা টিকবে না। তাহলে টিকার জন্য কোনটা দরকার? যে আসলে কি ইউনূস সরকার একটা নির্বাচন করার মতন দেশে পরিস্থিতি আছে? আইন শৃঙ্খলা মানে কি কন্ট্রোলে আছে? না।
এখন এই যে আইন শৃঙ্খলা কন্ট্রোলে নাই, এটার ফায়দা কারা নিচ্ছে? কেউ কেউ বলছেন যে এটার ফায়দা জাতীয় নাগরিক পার্টি তারা নিচ্ছে। কিভাবে নিচ্ছে? আসেন, নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে যখন একটা জোয়ার উঠছে বা বিএনপি চাচ্ছে, আম জনতার মধ্যে অধিকাংশ মানুষ চাচ্ছে একটা নির্বাচন হোক, কিন্তু সেই নির্বাচনকে কোনোভাবেই শেখ হাসিনার বিচারের আগে, ফাঁসির আগে হইতে দেবে না। এটা কি একদিনের কোনো ব্যাপার? এক্সিকিউশন, প্রসেসিং, বিচারের নানান ধাপ, অ্যাপিলিং, এগুলা করতে করতে ভাই মোটামুটি 15-20 বছর লেগে যাবে। এখন এই যদি এই সিস্টেমে হাঁটে, তাহলে তো আগামী 15 বছর এই ইউনূস ক্ষমতায় থাকবেন, ছাত্রদের পার্টি ফুইলা ফাইপা কলা গাছ হবে, সুযোগ বুঝা তাদের হাতে ক্ষমতা দিয়া ইউনূস হয়তো পদত্যাগ করবেন। বিষয়টা বিএনপি এরকমই মনে করছে। এখন কেন নির্বাচন হওয়া যাবে না? যৌক্তিক একটা ব্যাখ্যা দিচ্ছেন নাহিদ, কিন্তু তার বক্তব্যটা কি বিএনপি কাউন্টার করছে অন্যভাবে। তিনি বলছেন চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। এখন বিএনপির নেতা যারা, তারা মনে করছেন তার মানে সরকারই চাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক। একটা দোহাই দেওয়া যাচ্ছে, সংস্কার না। সংস্কার মানুষের কাছে একটা ওয়ার্ড হয়ে গেছে, লাইক আওয়ামী লীগের সময় উন্নয়ন টাইপের, আর ইউনূস সরকারের সংস্কার এগুলা পাবলিকের কাছে এক ধরনের খেলাধুলামূলক শব্দে পরিণত হয়েছে, তাই না? খেলা হবে টাইপের। তো প্রকৃত প্রেক্ষাপট আমরাও যেটা বলতেছিলাম এতদিন যাবত, যে এই সরকারের অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলিং করা দরকার, ডক্টর ইউনূস কি পারছেন? প্রতিদিন মব জাস্টিস হচ্ছে, কথিত গ্রেপ্তার হচ্ছে, পরের দিন জামিনও হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে এই সরকার কি আসলে নির্বাচনটাকে দিতে পারবেন এবং মাঠটাকে সামলাইতে পারবেন? 95% মানুষের মনে সন্দেহ পারবে না। আর এই যে পারবে না, এই ইস্যুটাই জাতীয় নাগরিক পার্টির জন্য আশীর্বাদ। নাহিদ বলছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 7 মাসে কন্ট্রোল করতে পারে নাই, তো তুমিই তো সরকারে ছিলা। বিএনপি বলছে কেন পারে নাই? কারণ সরকার চায় না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল হয়, তখন আরো চাপ বাড়বে যে হ্যাঁ পরিবেশ শান্ত, সবকিছু ওকে, এবার নির্বাচন দেন। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, পুলিশ কাজ করছে না, ফাংশন করছে না। কেউ কেউ বলছেন পুলিশকে তো ফাংশন করতে দেওয়াই হচ্ছে না, তাদের মাথার উপর একটা করাত ঝোলাই রাখা হয়েছে, বেশি কিছু করতে গেলে তুমি ফেসিস্টের দোষর, চাকরি হারাবা। কেউ কেউ বলছেন যে এটা পরিকল্পনা করে তিনি পদত্যাগ করেছেন। একজন রিয়াল পলিটিশিয়ান যেমন করার কথা। আবার ওইদিকে সরকারে তাদের দুজন আছে, যারা সরকারে আছে তারা প্রভাব বিস্তার করছেন। এখন মাঠে যারা নামছেন তারা রাজনীতির মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সরকার থেকে শুরু করে এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা একমাত্র দল যারা চায় না 2026 নির্বাচন হোক। নানান যদি, কিন্তু, অথবা, সম্ভাব্য, তথাপি। আর এতে ছাত্রদের সুবিধা হবে। কেন হবে? নতুন পার্টি হিসেবে মানুষের কাছে পৌঁছা, তাদের এথিক্স গুলা পৌঁছে দেওয়া, রাজনীতির মাঠে একটু শক্তিশালী হওয়া, কমিটি গুলা গোছানো, গ্রামে গঞ্জে কমিটি দিয়ে কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা, এই অ্যাক্টিভিটিস গুলা যেগুলো বিএনপি জামাত এত বছর করে ফেলছে, তাদের দরকার নাই। বাট দরকার হচ্ছে ছাত্রদের। আবার লম্বা সময় গেলে কিভাবে ছাত্রদের জন্য সুবিধা? এই যে ধরেন বিএনপি রডের ব্রিজ খুললা লইয়া জায়গা, দেখা ভাবা যায় আস্থা রডের ব্রিজ খুললা লইয়া জায়গা, মানুষ এগুলো দেখছে। তারপরে হচ্ছে ঝুট ব্যবসা নিয়ে নিজেরা 10-10 ফালাই দিছে, জলমহলে 6 কোটি টাকার মাছ লুট হয়ে যাচ্ছে, চান্দাবাজি হচ্ছে। কুমিল্লার একজন ভাইরাল ঠিকাদাররা কয় 2 লাখ টাকার প্রোগ্রাম করছে, 5,000 টাকা দিচ্ছেন। মানুষ বিএনপির প্রতি বিরক্ত হচ্ছে, আর এই বিরক্তিটা জাতীয় নাগরিক পার্টির জন্য সুবিধা। সার্জিস ইফতারের সময় বলতেছে একজন রিকশাওয়ালারে মার্কা দেখা ভোট দেওয়া যাবে না। আমাদের বড় রাজনৈতিক দলগুলো জানে যখন নির্বাচন হয়, এই নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, এগুলোর একটা ফ্লো ক্রিয়েট হয়। সবকিছু মিলিয়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পদত্যাগের আগেই মাস্টার প্ল্যান করে আসছিল নাহিদ ডক্টর ইউনূসের সাথে মিলা। বাট এই কথাগুলোর আবিধানিক কোনো প্রমাণ নেই, কোন রকম কিছুই নাই। এখন বিএনপি তাদের রাজনৈতিক বক্তব্য দিবে, আর তারা তো এখন আর ছাত্র না, রাজনৈতিক দল। এতদিন তারা জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী, এগুলোর কিন্তু বলার সুবিধা নাই। একটা পলিটিশিয়ান দল হিসাবে তাদেরকে একজন পলিটিক্যালি আমরা কথা বলবো, সমালোচনা হবে, আলোচনা হবে।
এগুলা মাইনে নিতে হবে, যেটা শেখ হাসিনা মানে নাই, তার বিরুদ্ধে যখন মানুষ সমালোচনা করতো। দ্যাটস ওয়াই 5ই আগস্ট ছিল। দিন শেষে কি ঘটবে জানি না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, তার মানে বিএনপির যে নেতা এই কথাটা বলছিলেন, দীপ্ত টিভিতে একটা প্রোগ্রামে মনোযোগ দিয়ে শুনছিলাম, পরে মনে হলো যে আসলেই তো বিষয়টা এরকম। এটাতে লাভ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে ইউনূস সরকারের লাভ নাই, সরি মানে ইউনূস সরকারের লাভ আছে, জাতীয় নাগরিক পার্টির লাভ নাই। আবার জাতীয় নাগরিক পার্টির যেহেতু বসই হচ্ছেন পেছন থেকে এই উপদেষ্টা প্যানেল, পুরাটাই ছাত্রদের মানে এই জাতীয় নাগরিক পার্টি মুখী, তো সেখান থেকে ফয়দাটা কার হবে? বিপদে পড়বে বিএনপি, জামাতও কিছুটা। দুধের দোয়া তুলসী পাতা জামাতও না, বিভিন্ন জায়গায় এদেরও কিন্তু অপকর্ম সামনে আসছে কিনা, আসা শুরু হয়েছে। বিএনপির 100-এ তাদের 10ও হচ্ছে, তো ছাত্রদেরকে হচ্ছে না, এদেরও হচ্ছে। চাঁদাবাজি বিভিন্ন জায়গায়, মব জাস্টিস, এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, দেখা গেল যে মবের উস্কানি দাদা এদের মধ্যে। তবে ফাইনালি এটার ফলটা খাবে জাতীয় নাগরিক পার্টি। তবে বিএনপি বলছে যে বিষয়টা কিন্তু এরকম না, এক মাঘে শীত যায় না। বিএনপি মাঠে নামলে ডক্টর ইউনূস তিনি হচ্ছেন শক্তের ভক্ত নরমের জম, এমনটাই মনে করছেন যে ছাত্ররা এটা হুঁশিয়ারি দিলে তিনি সিদ্ধান্ত বদলান। বিএনপি মাঠে নেমে হুঁশিয়ারি দিলে তখন খেলা জমবে। শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা, যাকে ভারতের সব থেকে শক্তিশালী মানুষ হিসেবে, সব থেকে পাওয়ারফুল মানুষ হিসেবে ট্রিট করা হয়, সেই অজিত দোভালের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে। অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার যে সাক্ষাৎ হচ্ছে, এর আগে হয়েছে ভারতের পররাষ্ট্র বিদেশ মন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এটা খুব একটা নতুন খবর না, এটা পুরানো খবর। কিন্তু বিবিসি বলছে এবং বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম মানবজমিন বলছে নরেন্দ্র মোদীর সঙ্গেও শেখ হাসিনার সাক্ষাৎ হচ্ছে। বিবিসি বলছে শেখ হাসিনাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে নিরাপত্তার কারণে, যেটা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম নিশ্চিত হতে পারেনি। এর আগে আমরা বিভিন্ন তারকাদের পেছনে পাপারাজ্জিদের ছুটে বেড়াতে দেখেছিলাম। পাপারাজ্জিরা বিভিন্ন তারকার গোপন ছবি, গোপন কর্মকাণ্ড ক্যামেরায় ধারণ করার জন্য দিনের পর দিন, বছরের পর বছর লেগে থাকতেন, এবং যদি অবশেষে কোনো একটা গোপন ছবি পেয়ে যেতেন, তা সেই ছবিটার মূল্য আকাশচুম্বী মূল্য হতো। এবং পাপারাজ্জিদের সেই কর্মকাণ্ড নানাভাবে আলোচিত হয়েছে। আমরা প্রিন্সেস ডায়ানার পেছনে পাপারাজ্জি ঘুরে বেড়ানোর খবরও জানি। ডায়ানার ব্যক্তিগত বহু ছবি পাপারাজ্জিরা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা কোথায় রয়েছেন সেটার পেছনে এখন পর্যন্ত কোনো মিডিয়া অনুসন্ধান করতে পারেনি। ভারত সরকার তাকে এতটাই গোপন একটা জায়গায় রেখেছে যে মিডিয়া এখন পর্যন্ত নিশ্চিত নয় যে শেখ হাসিনা ঠিক এই জায়গাতেই আছে। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম নানা রকম কথা বলেছে, এখানে আছে, ওখানে আছে, এখানে ট্রান্সফার করা হলো, এখানে চলে গেলেন, এরকম বলেছেন বটে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারেননি। কংক্রিটলি কোনো ছবি, ভিডিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেননি যে শেখ হাসিনা এই জায়গায় অবস্থান করছেন। শেখ হাসিনার এমনি ভিডিও, কোনো একটা অনুষ্ঠানে যে সেখান থেকে গাড়িতে ওঠার সেই ভিডিও চিত্র প্রচারিত হয়েছে, প্রকাশ পেয়েছে, কিন্তু তার অবস্থানের ভিডিও চিত্র, স্টিল ছবি কিছুই প্রকাশ হয়নি। ভারত এতটাই নিরাপত্তার জায়গায় তাকে রেখেছে। সেই নিরাপত্তার জায়গায় কাউকে ভিড়তে দেয়া হয় না। প্রধানমন্ত্রী অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, এই তিনজন ছাড়া খুব কম মানুষই, ভারতের খুব কম মানুষই জানেন, এমনকি ভারতের প্রথম সারির রাজনীতিবিদরাও নিশ্চিত জানেন না শেখ হাসিনা কোথায় রয়েছেন। শেখ হাসিনার উপরে ভারতের সব দলের সমর্থন রয়েছে বলেও শোনা যাচ্ছে, এবং সেই সমর্থনের কারণে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় না দিয়েও অতিথি হিসেবে ভারতে রাখতে
পেরেছে নরেন্দ্র মোদী সরকার, এমনটাও বলা হচ্ছে। বিশেষ করে কংগ্রেসের সমর্থনের কারণে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের বাজি ধরেছেন, সেটাও শোনা যাচ্ছে। নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করে থাকেন তাহলে সেটা কোন দিকে যাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে হচ্ছে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে, কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে। শেখ হাসিনা এরই মাঝে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে মিটিং, বক্তব্য দেয়া, এই ব্যাপারগুলো করছে। এই ব্যাপারে ভারতের সমর্থন রয়েছে। ভারত যদিও বলেছে এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে ভারতের করণীয় কিছু নেই, কিন্তু বিবিসি এবং মানব জমিন, বিশেষ করে বিবিসি যখন ফাঁস করলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা নিয়মিত দেখা সাক্ষাৎ হচ্ছে, তখন বিবিসি এটাও বলছে যে সাইমা ওয়াজেদ পুতুল তিনি দিল্লিতে অবস্থান করছেন, কারণ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধানের দায়িত্ব পালন করছেন। দিল্লিতে তার অফিস, দিল্লিতে অবস্থান করছেন। তার মার সঙ্গে তার নিয়মিত দেখা হচ্ছে। তার মানে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের বাইরে সাইমা ওয়াজেদ পুতুল জানেন শেখ হাসিনা কোথায় রয়েছেন, তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু তাদের দুজনকে এক জায়গায় থাকতে দেয়া হচ্ছে না। থাকতে না দেওয়ার কারণ হিসেবে জানানো হচ্ছে, বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে জাতিসংঘের একটা প্রতিনিধিকে, জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে শেখ হাসিনার মতো একজন পালিয়ে থাকা মানুষ তার সঙ্গে একসঙ্গে থাকতে দিতে পারে না, এটা নীতিগতভাবেই সম্ভব নয়, তাই তাদেরকে একসাথে থাকতে দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের নিয়মিত সাক্ষাৎ হচ্ছে। এদিকে এই খবর যখন প্রচার হলো, বিশেষ করে মানব জমিন বাংলাদেশে যখন এই খবরটা প্রচার করে দিল, তখন একটা ব্যাপার গবেষণা হচ্ছে। গতকালকেই আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আগের দিন অর্থাৎ গত পরশু নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে সেই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়েছে। যদি বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়ে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প এই মাসেই ভারত সফর করছেন, সেই ভারত সফরে ভারতের বিভিন্ন সাংবাদিক বলার চেষ্টা করছেন যে সেই ভারত সফরে শেখ হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখাও করতে পারেন, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো যে সকল সোর্স ব্যবহার করে সেই সোর্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে অকার্যকর, অগ্রহণযোগ্য, তাই এই ব্যাপারটাকে খুব একটা বিশ্বাসযোগ্য ভাবার কোনো কারণ নেই। তবে ব্যাপারটা একটা নতুন মাত্রা যোগ করবে, যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাতের ঘটনা নিয়মিত ঘটছে, সেহেতু আমরা আমেরিকা সফরে, নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দেখেছি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীর সামনে প্রকাশ্যে কথা বলেছেন গণমাধ্যমে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের একটা ইচ্ছা রয়েছে বাংলাদেশ ব্যাপারে তার কর্মকাণ্ড জাহির করতে। সেই কর্মকাণ্ড কি জাহির করেন, কি ভূমিকা নেন, আওয়ামী লীগের পক্ষে ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা, শেখ হাসিনার পক্ষে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প অবস্থান গ্রহণ করেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। সেই ব্যাপারে যদিও গণমাধ্যমগুলো খুব একটা আভাস দিচ্ছে না, বিশেষ করে আন্তর্জাতিক গ্রহণযোগ্য গণমাধ্যম, সেটা ডোনাল্ড ট্রাম্পের সফরের পরে নিশ্চিত হওয়া যাবে। সেই সফরটা মার্চেরই কোনো একটা সময় তিনি ভারত সফর করবেন। যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।